সেদিনকে রিমা এসেছিলেন আমার ক্লিনিকে, রিমা সান্যাল। তিনি এসে আমাকে বললেন, ডাক্তারবাবু আমার মারাত্মক মাসল পেন হচ্ছে, পায়ে গায়ে হাতে পায়ে অসহ্য ব্যথা হচ্ছে, যে ব্যথা আমি নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, অসহ্য ব্যথা। এবং তিনি আমার কাছে আসার আগে, যেমন বেশিরভাগ পেশেন্টরাই হয়, তিনি কিন্তু অনেক ডাক্তারবাবুদের পরীক্ষা নিরীক্ষা করিয়ে এসেছেন, ট্রিটমেন্ট করে এসেছেন, প্রচুর পেনকিলার প্রচুর কিছু খেয়ে এসেছেন, কিন্তু আলটিমেটলি তার সমস্যার সমাধান হচ্ছে না। তো তখন আমি রিমাকে জিজ্ঞাসা করলাম যে রিমা আপনার যে ওষুধগুলো আপনি খাচ্ছেন, এত পেনকিলার খাচ্ছেন, না ডাক্তারবাবু কোনো রেসপন্স আমি পাইনি, রেজাল্ট পাইনি। আমি ওনার রিপোর্টগুলো ভালো করে স্টাডি করলাম, দেখলাম যে কোথাও কোনো রকম অসঙ্গতি নেই। রিপোর্টস ওনার অ্যাবসলিউটলি নর্মাল, আরএ ফ্যাক্টর নর্মাল, এসও টাইটার নর্মাল, HLA-B27 নর্মাল, ওনার SLE নর্মাল, এবং নট অনলি দ্যাট ওরা কোনো অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেসও নেই শরীরে কোথাও। এক্সরে করে দেখা গেছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিক আছে, ভিটামিন D3 স্বাভাবিক আছে। ব্যথার জন্য যে পরীক্ষাগুলো আমরা করতে দিই মোটামুটি ইউরিক অ্যাসিড থেকে শুরু করে সব কিছু কিন্তু নর্মাল রয়েছে। তাহলে কেন রিমার এত ব্যথা যন্ত্রণা, এত কষ্ট? আমি রিমাকে তখন কাউন্সিলিং করলাম, একটু জিজ্ঞাসা করলাম যে রিমা আপনার বিগত এই ব্যথার যন্ত্রণা উনি জানিয়েছেন মাস 3-4, বললাম 3-4 মাস আগে থাকতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো সমস্যা? বলে ডাক্তারবাবু আমি 3-4 মাস শান্তিতে ঘুমোতে পারছি না, শান্তিতে বাড়িতে থাকতে পারি। কী হয়েছে? না আমার হাজব্যান্ডের কোনো একটা ম্যাটার আমি জেনেছি তার ব্যক্তিগত জীবনে, আমি মন থেকে ওনাকে মানতে পারছি না, কিন্তু আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে ওনার সাথে আমাকে থাকতে হচ্ছে এক ঘরে। এবং আলটিমেটলি যেটা হয়ে দাঁড়াচ্ছে যে রিমা বলছে আমি এখন আমার মতো ভালো থাকতে চাইছি, আমি আমার মতো করে, ও যখন ওর মতো ভালো থাকছে আমি আমার মতো ভালো থাকবো। কিন্তু যেহেতু মানুষটার সাথে আমি সারাদিন বাদে কাজের শেষে যখন আমি বাড়িতে ফিরি, ঢুকি, আমি কিন্তু ফিল করি প্রচণ্ড একটা নেগেটিভ ভাইবস, প্রচণ্ড নেগেটিভ ভাইবস। এবং যার ফলে কিন্তু আমার সেই দিন থেকে প্রচণ্ড শরীরে মাসল পেন, মাথার যন্ত্রণা, গা হাত পায়ে যন্ত্রণা শুরু হয়। রিমার প্রসঙ্গের অবতারণা করে ঠিক এবার আমি ঢুকবো আমার টপিকসে। ইয়েস, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এর কারণে অসহ্য মাথা ব্যথা, অসহ্য মাথা ব্যথা, যাকে আমরা ডাক্তারবাবুরা বলি কিন্তু ফাইব্রোমাইলজিয়া। 5000 বছর আগে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলে গেছে মনের সাথে শরীরের সম্পর্ক আছে। আজকে অধুনা চিকিৎসা বিজ্ঞানও কিন্তু সেটা বলেছে এবং স্বীকার করেছে, মান্যতা দিয়েছে আজকের রিসার্চ। হ্যাঁ, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান যা যা বলছে সবই তো ঠিক হচ্ছে নতুন করে, যে হ্যাঁ সত্যি মনের সাথে শরীরের সম্পর্ক আছে। আমরা যদি স্ট্রেস করি, টেনশন করি, অ্যাংজাইটি করি, আমাদের শরীরে মারণ রোগ বাসা বাঁধে। আবার একইভাবে আমাদের শরীরে বিভিন্ন কমপ্লিকেশন আসতে শুরু করে, যে কমপ্লিকেশনগুলোর জন্য আমরা কষ্ট পাই। আসবো আলোচনায়। ওয়াইড স্প্রেড পেন, অর্থাৎ এই ব্যথাগুলো এতটাই হয়, কখনো পায়ের কাপ মাসেলে হতে পারে, কখনো মাথায় হতে পারে, কখনো স্পাইনের দিকে হতে পারে, গা হাত পায়ে যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু এই ব্যথা হলে এই ব্যথা কিন্তু পেনকিলারি টেম্পোরারি কমবে, কিন্তু হয়তো নাও কমতে পারে, কিন্তু এই ব্যথা কিন্তু ফিরে ফিরে আসবে, কন্টিনিউয়াস ফিরে ফিরে আসবে। সেকেন্ড যে থাকে, এই পেশেন্টরা কিন্তু কন্টিনিউ, একটা বড় সিমটম বলবো, এরা কিন্তু সব সময় একটা অবসাদে ভোগেন, ক্লান্তিতে ভোগেন, ঘুম থেকে ওঠবার পরেও দেখা যায় এরা কিন্তু ক্লান্ত, অবসন্ন। এদের রাত্রে ঘুমটা একদম ডিস্টার্ব হয়, এরা রাত্রে ভালোভাবে ঘুমোতে পারেন না। ঘুমের মধ্যে চোখ খুললেই কিন্তু, বা ঘুমটা যদি কোনো কারণে পাতলা হয়, সাথে সাথে কিন্তু তাদের বিভিন্ন কাজকর্ম এটা ওটা মনে পড়তে থাকে, বা ডিপ্রেশনের কথাবার্তা মনে পড়ে, যেগুলোর জন্য কিন্তু তারা আবার আরেকটা দিন যন্ত্রণার শিকার হতে থাকে। ঘুম থেকে উঠে চোখ খুললেই ব্যথা যন্ত্রণার সৃষ্টি হবে। যেমন রিমা সান্যালের কথা বললাম, যার এই সমস্যা নিয়ে, এই টেনশন অ্যাংজাইটির কারণে মাথা ব্যথা হয়, প্রসঙ্গত জানিয়ে রাখি, এমনও একজন পেশেন্ট আমার ক্লিনিকে এসেছিলেন, প্রদীপ হালদার। তার সমস্যা ছিল কিন্তু মাথায় অসহ্য ব্যথা। তিনি বলতেন ডাক্তার গ্যাস হলেই মাথার যন্ত্রণা হয়। আর গ্যাস তো মাথায় উঠে দৌড়বে না, কিন্তু জেনে রাখুন, প্রসঙ্গত বলে রাখি, ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ IBS থাকলে তাদের ব্যথা যন্ত্রণার উপসর্গ কোনোদিনও তাদের ছেড়ে যেতে পারে না। এমনকি যাদের কনস্টিপেশন আছে, যাদের রেগুলার পটি ক্লিয়ার হয় না, কোমরে ব্যথা তাদের জীবনে আসবেই আসবে। কোমরে ব্যথা ট্রিটমেন্ট করে কোনো রেজাল্ট পাবেন না যতক্ষণ না আপনার বাওয়েল হ্যাবিটকে আপনি স্বাভাবিক না করছেন পরম্পরা আয়ুর্বেদ এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে। কেউ আছেন চিৎকার, ঝগড়া, কথা কাটাকাটি, এর থেকে যদি দেখা যায় গায়ে হাত পায়ে যন্ত্রণা বা মাথার যন্ত্রণা আসছে,
পরবর্তী প্রজন্মে কিন্তু এর প্রকোপ খুব বেশি পরিমাণ দেখা যায়। তার জন্য এই সমস্যা ছোটদের মধ্যে আসার সাথে সাথে ছোটরা যদি কমপ্লেন করে মাথার যন্ত্রণা করছে, স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হলেই, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। পেনকিলার ছাড়া এটাকে সারিয়ে ফেলতে হবে সময়ে। কারণ আপনারা প্রত্যেকে আজকে আমার লাইভ যারা নিয়মিত দেখেন তারা জানেন, ভালোভাবে জানেন, পেনকিলার শুধুমাত্র অ্যাসিডিটি করে না, পেনকিলার কিন্তু লিভারকেও ড্যামেজ করে। এবং শুধু তাই নয়, পেনকিলার কিন্তু কিডনিকে ইনজুরি করে ড্যামেজ করে। এটা আমি বলছি, ডক্টর দেবব্রত সেন। NSAID গ্রুপের পেনকিলাররা এতটা মারাত্মক। সুতরাং ব্যথার যন্ত্রণার ট্রিটমেন্ট কিন্তু পেনকিলার নয়, ব্যথা যন্ত্রণার ট্রিটমেন্ট সায়েন্টিফিক ট্রিটমেন্ট, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে ট্রিটমেন্ট। যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আজকে পৃথিবীতে প্রথম সারির চিকিৎসা বিজ্ঞানের জায়গা পেতে চলেছে। এর বাইরেও থাকে বেশ কিছু ওষুধের সাইড এফেক্ট, সেগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারি না। এমন কিছু ইনফেকশান, যে ইনফেকশানের জন্যও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। আর বারবার বলবো, কিন্তু এই পেশেন্টরা খুব ইমোশনাল হন, অর্থাৎ ইমোশনের বশবর্তী হয়ে তারা কিন্তু অতিরিক্ত স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি করে ফেলেন এবং তাদেরকে আলটিমেটলি সলিউশন হিসেবে পেন কিলার খেতে হয়, যার বার্ধক্যে কিন্তু ডায়ালিসিস বা লিভার প্রবলেম, হার্টের প্রবলেম বা অ্যাসিডিটি প্রবলেম নিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হয়, যেটা খুবই প্যাথেটিক।